What.com Fair with Muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেনি সেই এই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলে। আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপর তিনি তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন আমি যেন এটা হাইড করি বা মেনশন করতে নিষেধ করেছেন। স্টুডিওতে এসে ঘটনাটি বলতে পারছি না, তাই দুঃখিত। অনেকবার অডিও ক্লিপ পাঠানোর চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। আমি যে আজ ঘটনাটি বলবো, এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত একটি ঘটনা। তো আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। প্রথমেই বলি যে আমার যে ঘটনাটি অনেকের কাছে কাল্পনিক মনে হতে পারে। এই ঘটনায় এমন কিছু নাম আছে যা গল্পের বইতেই পড়েছেন। আমি আপনাদের অনুভূতি নিয়ে মজা করতে চাই না, আপনারাও আমাকে কাল্পনিক বলে ছোট করবেন না। তখন সময় 2013 সাল। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি এবং সবে বিএসসি অ্যাডমিশন নিয়েছি। এরপর আমার চাকরি হয় বাংলাদেশের নামকরা একটা কোম্পানিতে এবং আমাকে ট্রান্সফার করা হয় সিলেটের মৌলভীবাজারে। প্রথমে অফিসের কোনো কটেজ না পাওয়ার কারণে আমি একটা বাসায় পেন গেস্ট হিসাবে থাকি এবং আমার সব কিছু ভালোই চলছিল। এরপর বাড়িওয়ালা এবং তার স্ত্রীর সাথে আমার খুব ভালো একটা সখ্যতা গড়ে ওঠে। তারা দুজন আমাকে এমন একটা অপ্রত্যাশিত অফার দেয়, সেই অফারটি আমার কাছে খুব বিরক্তিকর লাগে। তাদের মেয়েকে আমার সাথে বিয়ে করতে বলে এবং আমি সরাসরি না বলে দেই। এটা শুনে ওনারা তেমন কোনো রিয়্যাক্ট করে না। এর কিছুদিন পর আমি রুমটি ত্যাগ করি এবং ডরমিটরিতে চলে যাই। হঠাৎ করেই শুরু হয় অপ্রত্যাশিত কিছু অপ্রীতিকর কাণ্ড। আমি অনুভব করতে থাকি যে আমি কিছুক্ষণ আগেই যে কাজটা করেছি হঠাৎ করে তা ভুলে যাই। কাজে এবং লেখাপড়ায় আমার অমনোযোগ চলে আসে এবং আমার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হতে থাকে। একটা সময়ে এই সমস্যাগুলো এত তীব্র ধারণ করে, এরপর আমি ঢাকা আবার ব্যাক করি। একটা পর্যায়ে আমি সাইকিয়াট্রিস্ট এবং ডক্টর দুজনের কাছেই যাই, কিন্তু আমার অবস্থার কোনো পরিবর্তন হয় না। একটা সময় আমার এই সমস্যাগুলো আরও তীব্র থেকে তীব্র হতে শুরু করে। আমি ফিল করতে শুরু করি যে আমার সাথে কেউ আছে এবং অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে, আর আমি তার ইচ্ছা অনুযায়ী কাজ করতেছি। একা একা থাকতে আমার অনেক ভয় লাগত। মনে হতো আমি পাগল হয়ে যাব। এভাবেই 1 মাস কেটে যায়। 1 মাসের মাথায় আমার অফিসের কলিগ সাঁওতাল, নাম বিশ্বনাথ, সে আমাকে তাদের বাড়িতে গদ্রিবঙ্গায় পুজোতে ইনভাইট করে। গদ্রিবঙ্গা হচ্ছে অপদেবতা, যা দেখতে ছোট বাচ্চাদের মতো, এবং সাঁওতালরা মানে যে গদ্রিবঙ্গাকে পূজা করলে তারা তাদেরকে ধনী করে তোলে এবং পূজারীরা কিছু শিশু বিসর্জন করে। এরপর আমি ওর বাসায় যাই। ওর বাসায় গিয়ে দেখি একজন তান্ত্রিক মতো লোক অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন মনে হচ্ছে সে কিছু একটা আমাকে বলতে চায়। তান্ত্রিক বলার কারণ হলো ওই লোকটার মাথার চুলগুলো দড়ির মতো মোটা এবং মুখটা বিক্ষুট রকমের কালো, যেন সাক্ষাৎ অশরীরী আর সাধারণ মানুষের মতো সব কিছু। বিশ্বনাথ আমার অসুস্থতার ব্যাপারে জানত। আমার ভালো লাগছে না বলে আমি সেই স্থান ত্যাগ করি। এর মধ্যে আমার শরীরে আরও অবনতি হয়। হঠাৎ একদিন আমার ফোনে বিশ্বনাথের কল আসে। বলল, স্যার, আমি আপনার ফ্ল্যাটের নিচে একটু নিচে আসতে পারবেন? এরপর আমি নিচে আসলে সে আমাকে বলে, স্যার, একটু চা বাগানে যেতে পারবেন, যেখানে সাঁওতালদের গ্রাম। প্রথমে না করে দিলেও এরপর আমি যেতে রাজি হই। আমি যাওয়ার পর দেখি ওই তান্ত্রিক লোকটা বিশ্বনাথের বাড়িতে। এরপর বিশ্বনাথ আমাকে শিবরা নামের ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেয়।
এটা আসলে হচ্ছে বিশ্বনাথের মামা। তখন মামা আমাকে বলে, কতদিন হলো তোমার এই অসুখ? আমি এটা শুনে একটু অবাক হই। আমি বলি যে 5-6 মাস হবে। এরপর শিবরা বলে, খুব দেরি করে ফেলেছ। আমি বলি কি? তখন শিবরা বলে, তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাও আবার খুব খারাপভাবে। আমি কিছুটা বিরক্ত হয়ে বলি যে মামা, আমার কোনো শত্রু নেই যে আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে। আমার এটা বলার কারণ হলো, আমার দেখে মনে হচ্ছিল যে শিবরা ভণ্ড এবং টাকা কামানোর জন্য সে আমাকে এগুলো বলছে। এরপর তান্ত্রিক আমাকে বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তো? তাহলে আজকে রাত্রে এই বাসায় থাকো, আমি তোমার চিকিৎসা করার চেষ্টা করব। বিশ্বনাথ বলেছিল যে ওর মামা অঘরী সাধু। এরপর আমি কিছু না ভেবেই থেকে যাই, কারণ আমার শারীরিক অবস্থা খুব শোচনীয় ছিল। আমাকে যে কেউ যেখানে ডাক্তার বা কবিরাজের কাছে যেতে বলতো, আমি সেখানেই চলে যেতাম। এরপর আমি শিবরাকেও হ্যাঁ বলে দেই, কারণ আমি সুস্থ হতে চাই। এই জন্য আমি শিবরার কথায় না করতে পারিনি। এরপর আমরা রাতের অন্ধকারে রওনা দেই। চা বাগানের আঁকাবাঁকা পথ ধরে চা বাগানের একদম প্রান্তে একটা মাঠে গিয়ে আমরা উপস্থিত হই। প্রকৃতির মায়াভিরং দৃষ্টিত বিদঘুটে অন্ধকারে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর রূপ নিয়েছে আর ডাকছে তার অতল গহ্বরে হারিয়ে যেতে। তান্ত্রিক আমাকে রেখে কিছু যেন একটা খোঁজ করতেছিল। এরপর তান্ত্রিক কিছুক্ষণ পর আমাকে ডাকে, আমাকে একটি জায়গায় বসতে বলে। তান্ত্রিক আমার সামনে বসে। আবছা আলোয় মনে হচ্ছিল এ বুঝি শয়তানের অমানবিক রূপ। চারিদিকে পরিবেশ এমন ছিল যে আত্মপরা গন্ধ আর সাথে শেয়ালের ডাক। একটা হিম বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ তান্ত্রিক আমার মাথায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। আমার ফিল হচ্ছিল যে যেন আমার গলাটা দিয়ে কলিজাটা বেরিয়ে আসবে। আমি ভাবছিলাম সেন্সলেস হয়ে যাচ্ছে না কেন। এর কিছুক্ষণ পরেই তান্ত্রিক আমাকে বলে, আশেপাশে না তাকিয়ে তাকে যেন অনুসরণ করি। অন্য অন্য ঘটনায় যেগুলো হয় ওগুলো কিছুই হয় নাই। আশেপাশে থেকে আমাকে কেউ ডাক দেয় নাই। এরপর একটা প্রাণী, যাকে গরিলাও বলা চলে না, ওই ভয়ঙ্কর জিনিসটা একবার সামনের দিকে যায়, আবার পেছনের দিকে। এরপর আমরা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াই। বাড়িটার সামনে গিয়ে আমরা যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁশের মতো একটা চিকন লোক যেন পুড়ে ঝলসে গেছে। সে হাত বাড়িয়েই যেন আমাকে ধরতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন সে অতিক্রম করতে পারছে না। আমি পেছন দিকে তাকাতে চাইলেই প্রান্তিক আমাকে বলে, ঘুমকে মার দেখো। প্রান্তিক ভারতীয় ছিল, ওই সাঁওতাল গ্রামে ভারত বর্ডারের পাশে, যাকে ভারত বললেই চলে। যারা মৌলভীবাজারের বাসিন্দা তারা অবশ্যই এই জায়গাটির সাথে পরিচিত। পরের দিন সকালে জানতে পারি আমরা ছিলাম শ্মশানের সদ্য পোড়া একটা চিতায়। ওই জায়গাটার আমরা ঠিক মাঝামাঝি ছিলাম। এরপর তান্ত্রিকের কাছে আমরা জানতে পারি আমাকে অনেক ক্ষতি করার জন্য আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং ইকুইপমেন্টগুলো খুব বাজে। যেমন কুমারী মায়ের সন্তানের মাথা, আমার চুল, নখ ও মুখের খাবারের লালা। এরপর তান্ত্রিকের চিকিৎসায় আমি কিছুটা ভালো হই। আর যে কবিরাজ আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে সে খুব জঘন্য আর সরাসরি শয়তানের পূজারী। এরপর তান্ত্রিক আমাকে যে কথাটি বলে যে এই কাজটি করেছে আমার প্রাক্তন বাড়িওয়ালার ভাই ও তার স্ত্রী, এটা শুনে আমার প্রচণ্ড রাগ হয়। এরপর আমি তান্ত্রিককে বলি আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। তান্ত্রিক প্রথমে আমাকে না করে, কিন্তু পরে আমি তাকে কনভিন্স করতে পারি এবং খুব একটা বেগও পেতে হয়নি সেজন্য, এবং সে আমাকে শিক্ষা দিতে রাজি হয়ে যান। এরপর তান্ত্রিক আমাকে বলে পূর্ণিমার মাঝামাঝি সময়ে আমরা দুজন সেই শ্মশান ঘাটে আবার যাব। এর মাঝে অতিক্রম হলো 1.5 বছর। এটা 2015 সালের অক্টোবরের ঘটনা। এরপর আমি শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এরপর তান্ত্রিক আমাকে কিছু পরামর্শ দেয়। কিছু অস্বাভাবিক দেখলে
ওইটা চোখের দিকে তাকিয়ে থাকলে যেন ওইটার শক্তি হ্রাস পায়। আমার সাথে ওই দিন বিশ্বনাথ ছিল। আমরা যাওয়ার সময় আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে যাই। ধূপ, মাথার খুলি, সিঁদুর, চুড়ি, লাশের মাথা কাটার জন্য। ও কোদাল নিয়ে শ্মশানে পৌঁছাই। এগুলো সব কিছু নিয়ে আমরা শ্মশানে চলে যাই। রাত আনুমানিক 1:30 কি 2টা। তান্ত্রিক আমাকে একটা কবর খুলতে বলে। এরপর আমরা একটা কবর খুলে কবর থেকে লাশ তোলার সময় লাশটিকে দেখে আমারও বিশ্বনাথের পিলে চমকে যাওয়ার অবস্থা। বিশ্বনাথ দূরেই পড়ে গেল। এরপর তান্ত্রিক আমার পিঠ চাপড়ে বলে, ও কিছু না, যে কবরে শুয়ে আছে সেও আমার সাধক ছিল, সেও তান্ত্রিক ছিল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য, আর কি বিদঘটে গন্ধ। এবার তান্ত্রিক বলে আমি যেন লাশটিকে বসাই। এরপর তান্ত্রিকের কথা মতো আমি লাশটির পাশে বসি। এরপর আমি তান্ত্রিকের শেখানো পদ্ধতিতে তার উপরে ভূত চালি এবং সিঁদুর পরাই, এবং কিছু মন্ত্র তান্ত্রিক আমাকে শিখিয়ে দিয়েছিল সেগুলো আমি পাঠ করি। পরক্ষণে চোখ খুলেই দেখি তান্ত্রিক, বিশ্বনাথ কেউ নেই সেখানে। আমি এবং লাশ একা। হঠাৎ দেখি যে লাশটা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার পিলে একদম চমকে যায়। আমি আর সেটা নিতে পারছিলাম না। মনের অজান্তেই আয়াতুল কুরসি পড়তে থাকি। তখনই চূড়ান্ত ভয় লাশটি আমার বুকে পা দিয়ে চেপে ধরে। আমি তখন ধরেই নিয়েছিলাম যে আজই আমার শেষ রাত, আর এগুলোই আমার অপকর্মের ফল। এরপর আমি আরও জোরে আয়াতুল কুরসি পড়তে থাকি। তারপরে কতক্ষণভাবে এভাবে ছিল আমি সঠিকভাবে বলতেও পারবো না। আমি এক সময় অনেক বুকের ওপরে চাপ অনুভব করায় লাশের পা ধরে টান দিতেই পাটা খুলে আমার হাতে চলে আসে। কি বিভীষিকাময় সেই দৃশ্য। আমি প্রাণপণে সেখান থেকে দৌড় দেই। আর শ্মশানের পাশেই দেখি যে বিশ্বনাথ পড়ে আছে। আমি ওকে টানতে থাকি, কিন্তু কাজ বিশেষ হয়নি। পেছনে তাকাতেই দেখি তান্ত্রিক। সে আমাকে বলল, কি ভুল করলি তুই? তোকে আমি বারবার বললাম আমার বিদ্যের সবটুকু তোকে দিয়ে দিতে চেয়েছিলাম। জানিস না কে ছিল ওইটা? আর কোনো দিন আমার সামনেও আসবে না। তোর কত ক্ষতি হয় দেখিস। আমি সাময়িকভাবে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাই। সব কিছুই দেখছি কিন্তু কিছুই বলতে পারছি না। এরপর আমিও বিশ্বনাথ বাসায় ফিরে আসি। আর ততক্ষণে দিনের আলো ফুটে গেছে। আর অবাক করার বিষয় হলো, কবর যা ছিল তাই আছে। খোঁড়াখুড়ির বিন্দুমাত্র চিহ্নও নেই, আর শিবরাতান্ত্রিকও নেই। আমি জানি না সেদিন কি হয়েছিল এবং কেউ আমাকে সেদিন ডেকেছিল কিনা। তবে অবশ্যই জানি যা কিছু ঘটেছিল তা কোনো সময়ই ভালো ছিল না। এই ঘটনার পরে আমার সাথে একটা অনেক বড় ঘটনা ঘটে। আমার বিরাট ক্ষতি হয়ে যায়। আমার কথায় জড়তা আছে, তাই স্টুডিওতে এসে ঘটনাটি বলতে পারলাম না। তারপর অনেক দিন পর আমি সেই সাধনের শিক্ষা ভুলে যাই। আল্লাহ পাক আমাকে নিজের হাতে বাঁচিয়ে এনেছিলেন সেদিন। আলহামদুলিল্লাহ। লিসেনার্স, আপনারা কোনো দিন কেউ ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করবেন না, শখ করেও না। এর ফলাফল কখনোই ভালো হয় না, আর কাউকে করতেও দেবেন না। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, আর ঘটনা বলছে এই কারণে স্টোরি মনের কল্পনা মাত্র, আর ঘটনা হচ্ছে বাস্তব জীবনের ভয়ঙ্কর স্মৃতি। যাক, অনেক কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য ধন্যবাদ। এরপর তিনি তার নাম উল্লেখ করেছেন। তো এই ছিল ঘটনা মাহফুজ ভাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কাছে এত সুন্দর সুন্দর আপনাদের নিজের বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করার জন্য। এরপর আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মর্ডার মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মহবুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার এক কাছের বড় ভাইয়ের থেকে শোনা। উনি যেভাবে আমাকে বলছে আমি ঠিক ওইভাবেই বলতেছি।
তো একদিন আমার ফ্রেন্ডের বাবা মারা যায়। তো একটা পুরাতন কবরস্থানে আমার ফ্রেন্ডের বাবাকে কবর দিতে যাই। তো কবর দেওয়ার সময় আমি একটা পুরাতন কবরের ভিতরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার পায়ে একটা হাড় ঢোকে। আমি অনেক কষ্টে হাড়টা বের করি। বের করার পরে আমি যা দেখলাম, ওইটা দেখার পর আমি অবাক না হয়ে থাকতে পারলাম না। আমি বের মানে আমি দেখি কি ওইটা কোনো হাড় ছিল না, ওইটা একটা আংটি ছিল। আমি ওইটা দেখে আমার প্যান্টের পকেটে ঢুকাই রাখি আংটিটা। তো বাসায় এসে আংটিটা বের করে ভাবতেছি কবরের ভেতরে কেমনে আংটি আসলো। মানুষকে তো আংটি পরিয়ে কেউ কবর দেয় না, এটা ভাবতেছি। এটা ভাবতে ভাবতে আমি ঘুমাই গেছি। তো একটা সময় আমি লক্ষ্য করলাম কি আমার পায়ের কাছে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। মানে ওর গা দিয়ে শুধু ধোঁয়া বের হচ্ছে। তারপরে আমি শুয়েছিলাম, তখন উঠে বসলাম, বিছানার পর বসলাম। তারপর সে গায়েব হয়ে গেল, মানে উধাও হয়ে গেল। তো আমি ভাবতেছি এই কালো অবয়বটা কীভাবে আসলো আর কীভাবে উধাও হয়ে গেল। আমি আমার পুরো রুম খুঁজলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। তো কিছু যখন পেলাম না, তো আমি তখন আমার ঘুমাই যাওয়ার পরে আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার পায়ের উপরে অনেক ঠান্ডা, মানে ডিপ ফ্রিজ থেকে, মানে বরফের মতন ঠান্ডা মনে হচ্ছে। ডিপ ফ্রিজ থেকে কে যেন কিছু নিয়ে এসে আমার পায়ের উপরে রাখছে। পরে আমি বুঝলাম যে ওইটা একটা মানুষের হাত। কিন্তু একটা মানুষের হাত এতটা শীতল কেমনে হতে পারে? তো আমি অনেক ভয় পাওয়ার পরে এতটাই ভয় পাই যে ভয়ে চোখ খুলবো কি খুলবো না, এটাও চোখ খোলারও সাহস পাচ্ছিলাম না আর কি, মাহফুজ ভাই। তো আমি একটা সময় চোখ খুলে দেখি কি ওই সেই কালো অবয়বটা আমার পা ধরে টানতেছে। তো আমি অনেক জোরে চিৎকার করি, কিন্তু মনে হচ্ছিল আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি আমার গায়ে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে আমি চিৎকার করি, কিন্তু কেউ শোনে না। এবং আমি বুঝতেছিলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তো ওই কালো অবয়বটা আমাকে টানতে থাকে। আমি ভাবলাম আমার যখন চিৎকার করে কোনো লাভ হচ্ছে না, তখন আমি শুধু তাকিয়ে থাকি কালো অবয়বটার দিকে। তো কালো অবয়বটা আমাকে টানতেছে, আমি শুধু ওর দিকে তাকাই আছি। টানতে মানে আমাকে অনেক টানতে এমন এক জায়গায় নিয়ে আসলো। অনেক অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তারপরে ওই কালো অবয়বটা, মাহফুজ ভাই, আমি যেটা দেখি কালো অবয়বটা তখন কালো ছিল না, তখন মানে একটা মানুষে পরিণত হলো। সাদা শাড়ি পরা ছিল একটা মহিলা। তো ওই মহিলা এত তীব্র কান্না করতেছিল, মানে ওই রকম কান্না কেউ কোনোদিন শুনে নেই। কান্নার আওয়াজটা এত তীব্র, আর মনে হচ্ছিল কান্নার ভেতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। আমি ওর কান্না সহ্য না করতে পেরে 2 হাত দিয়ে আমার কান ধরে রাখি, তাও মনে হচ্ছে আমার কান ফেটে রক্ত বের হবে। আমি একটা সময় ওর কান্নার আওয়াজ সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যাই। তো আমি সকালবেলা জ্ঞান ফেরার পরে দেখি কি আমি ওই যে আমার ফ্রেন্ডের বাবাকে খবর দিতে আসছিলাম, যে কবরে পড়ে গেছিলাম কালকে, ঠিক ওই কবরের পাশেই আমার অর্ধেক শরীর, আমার কোমর থেকে পা পর্যন্ত ওই ভাঙা কবরের ভিতরে ঢুকে আছে। তারপরে আর আমার বাকিটুকু বাইরে। আমি কবরস্থানের বাইরে মানে কয়েকজন মানুষ দেখতে পাই। আমি তখন ওদের ডাকি। ওদের মধ্যেই কয়েকজন আমাকে হসপিটালে ভর্তি করার পরে আমার বাবা মা, আমার ছোট বোন সবাই এসে আমাকে জিজ্ঞাসা করে
কেমনে কী হলো, এই আমার সাথে যা ঘটনা ঘটছে আমি কাউকে শেয়ার করলাম না, আমি কাউকে কিছু বললাম না। তো ওরা ডাক্তার আমার কাছে থাকার ব্যবস্থা করলো, আমার বাবা মা এবং আমার ছোট বোন তিথিরে, মানে সবাই আছে। তো একটা সময় আমি ঘুমাই গেছি, তারপরে একটা মেয়ের গলায় ডাক শুনে আমার ঘুমটা ভেঙে গেল। তো আমি চারদিকে তাকায় দেখলাম আমার মা বাবা ছোট বোন সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমাকে ডাকলো কে? তার কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করি না, আমি মাউস ভাই আমি দরজার দিকে তাকাই থাকি, কারণ কালকে যে ঘটনা ঘটছিল ওই দরজা থেকেই শুরু হয়েছিল মেন ঘটনা। তো আমি দরজার দিকে তাকাই থাকি, একটা সময় দেখি কি দরজাটা আস্তে আস্তে খুলে গেল। তো আমি ভেবে নিলাম এরপরে কি হবে ওইটা তো আমি জানি, কিন্তু দরজাটা খুলে গেল, আমি তখন কাউকে দেখতে পেলাম না। কাউকে যখন দেখতে পেলাম না, আমি ভাবলাম হয়তো বাতাসে দরজাটা খুলে গেছে। তার কিছুক্ষণ পর মাহফুজ ভাই আমি দেখি দরজাটা আবার বন্ধ হয়ে গেল। তখন আমি ভাবলাম আজকে আমাকে কিছু করবে না, কিছু বললো না কেন, এটা ভাবতেছি। তখন আমি আমার আব্বু আম্মু ছোটো বোন শুয়েছিল আমার পাশেই, মেঝেতে শুয়েছিল। আমি তখন খেয়াল করি যে আমার বোন তিথি ও নেই। এটা দেখে আমি আমার অসুস্থ শরীর নিয়ে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমার রুমে ঢোকার পরে দেখি কি মাহফুজ ভাই আমার রুমের সব এলোমেলো অগোছানো, মনে হচ্ছিল কে যেন কি খুঁজতে এসেছিল। তখন আমার হঠাৎ করে ওই আংটিটার কথা মনে পড়ে। আমি তো কালকে ঘুমানোর আগে আমার ডয়ারে আংটিটা রাখছিলাম, আমার ডয়ার খুলে দেখি আমার আংটিটা নেই। তখন আমি চিন্তা করি কি আমার ছোটো বোনটা আমার আংটিটা নিল নাকি। তখন আমার আর বুঝতে বাকি রইল না, আমার ছোটো বোনকে আমার ওই কবরস্থানে নিয়ে গেছে সে। আমি তখন বাইকটা বের করে কবরস্থানের দিকে রওনা দিই। কবরস্থানে যে মানে আমি যে কবরে পুরাতন কবরে মানে আমাকে যেখানে নিয়ে আসছিল পুরাতন কবরে, আমি ওইখানে যাই, কিন্তু ওইখানে সব কিছু স্বাভাবিক ছিল। তখন আমি চলে আসি। না মৌস ভাই ভুল হয়েছে, মানে আমি যখন কবরে ঢুকি তখন এতটাই অন্ধকার ছিল যে আমার হাত আমি দেখতে পাচ্ছিলাম না। তখন আমি জানতাম এতটা অন্ধকারে থাকবো, এই জন্য আমি টর্চ নিয়ে আসলাম। টর্চ নিয়ে আমি যে কবরে মানে পড়েছিলাম, আমাকে যেখানে নিয়ে আসছিল আমি বললাম আমি ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে সব কিছু স্বাভাবিক ছিল। আমি আবার ভাবি এখানে থাকা ঠিক হবে না, আমি আবার বের হয়ে যাই কবরস্থান থেকে। বের হয়ে যায়, বাইকটা যখনই স্টার্ট দিই মাহফুজ ভাই আমার বাইকের হেডলাইটের মানে যে আলোটা পড়ে আমি ওইটা দেখে স্তব্ধ হয়ে যাই। আমি দেখি কি অনেক দূরে একটা মাথা দেখা যাচ্ছে। আমি যে কবরস্থানে ছিলাম মানে আমাকে যেখানে নিয়ে আসছিলো, আমি ওইখানে না গিয়ে অন্য পাশে গেছি। আমি আবার ওখানে যাই দেখি কিচ্ছু নেই, সব কিছু স্বাভাবিক। আমি দেখি প্রথমে যে জায়গায় আসছি আবার ওই জায়গায় আসছি। তারপরে আমি আবার বাইকটার কাছে যাই, বাইকটা ওঠাই। যখন ওঠানোর পরে আমার যখন বাইকটা অন করি তখন দেখি কি আবার ওই মাথাটা দেখা যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না মাহফুজ ভাই আমাকে ভোর রাস্তা দেখানো হচ্ছে। আমি তখন চিন্তা করি কি আমি আর দেখবই না, আমি এবার চোখ বন্ধ করে দৌড় দিব, মানে চোখ বন্ধ করে যাব। আমি তখন চোখ বন্ধ করে দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছিল কি মাহফুজ ভাই আমি খোলা মাঠে দৌড়াচ্ছি। যখন আমি দৌড়াচ্ছিলাম তখন আমার ছোটো বোন তিথির কান্না শুনে আমি চোখ খুলে দেখি কি ও অনেক কষ্ট মানে আমাকে যেইভাবে রাখছিল ওইভাবে ও পড়ে আছে, মানে অনেক কষ্টে কান্না করতেছে সে। তারপরে আমি ওর কষ্ট দেখে আমি ওরে কোনো মতো কোলে করে নিয়ে কোনো মতো বাইকে বসে হসপিটালে নিয়ে যাই। তখন আমার বাবা মা আসার পরে আমাকে জিজ্ঞাসা করে কী হয়েছে। আমি তখন আমার মাহফুজ ভাই আমার মাথায় তো অনেক রাগ, আমার ছোটো বোনরে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। আমার ছোটো বোনরে কোনোদিন ফুলের টোকা দেয় নাই, আর ওই মহিলার জন্য আমার ছোটো বোন এতটা কষ্ট করছে। তখন আমি চিন্তা করি যে আমি যাব ওই মহিলার কাছে যাব আবার। তখন আমি বাইক নিয়ে
আবার গন্তব্যে রওনা দেই কবরস্থানে যাওয়ার পরে টর্চ নিয়ে গেলাম। ওইটা দেখে মনেই হচ্ছিল না যে ওইটা কবর, পুরাতন একটা গর্তের মতন। ওইখানে যাই আমি লাইট মানে টর্চটা অন করি, তখন টর্চ অফ হয়ে যায়। আমি তখন ডাকতেছিলাম, কি আছো, সামনে আসো। তখন আমার টর্চ যখন অফ হয়ে যায় আমি তখন ভয় পাচ্ছিলাম না, কারণ আমি আমার বোনের প্রতিশোধের জন্য আমার ভয় মরে গেছিল। তখন আমার টর্চ অফ হয়ে যায়, আমি টর্চ চালানোর অনেক চেষ্টা করি, যখন জ্বলে না তখন আমি টর্চটা ফেলাই দিই। তখন হঠাৎ করে পিছনে দেখি মানে আলো। আমি ভাবলাম আমার টর্চটা ঠিক হয়ে গেছে, কিন্তু আমি যখন পিছনে তাকাই তখন দেখি সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা ওই মহিলা ছিল না, একটা লোক ছিল। আমি বললাম, কে আপনি? সে আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে আমাকে উল্টা প্রশ্ন করলো, বলল, তুমি কে, এত রাতে এখানে কি করতেছ? আমি তখন বললাম, না, তুমি কে, এখানে এত রাতে কি করতেছ? এখানে থাকলে তোমার সমস্যা হবে। এটা বলে আমার হাত ধরে কবরের বাইরে নিয়ে গেল। তারপরে আমাকে বলল, তোমার সাথে যা ঘটছে তুমি আমাকে বলো প্রথম থেকে। আমি তো প্রথমে বলতে চাইলাম না। তারপরে সে আমাকে বলল এই কবরে কখন কি হয় আমি সব জানি। তখন মাহফুজ ভাই আমি কোনো উপায় না পেয়ে সব কিছু বললাম। তারপরে ওই লোকটি আমাকে বলল, হ্যাঁ, ওইটা কোনো কবর না, ওইটা একটা পুরাতন গর্ত। তখন আমি বললাম, তাহলে ওই হাড়গুলা কিসের? তখন ওই লোকটা আমাকে বলল, এই হাড়গুলা একটা মহিলার। এটা শুনে অবস্থায় আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। তখন তারপরের দিন সকালে আমাকে আবিষ্কার করি হসপিটালে। তখন ওই লোকটি আমাকে বলে, ওইটা কোনো কবর না। একদিন সকালে 1.5 বছর আগে একদিন সকালে আমি যখন অবশ্যই আমরা গ্রামে বলি না, কবর যারা থাকে তাদের আমরা খাদেম বলি না, ওই লোকটি ছিল খাদেম। তো প্রতিদিন সে কবর দেখাশোনা করতো। ওই দিন সে গেছে, তখন দেখে কি একটা গর্ত, নতুন একটা গর্ত। তার 3 মাস পরে সরকারি লোক, পুলিশ প্রশাসন এসে ওই গর্তটা খুঁড়ে তখন দেখে কি একটা লাশ পচে একবারে দুর্গন্ধ, একদম পচে গেছে। তখন ওই লাশের চুল দেখে সবাই ভাবে ওইটা একটা মেয়ে, মহিলা বা মেয়ে এটা ভাবে। তারপরে মাহফুজ ভাই তারপরে খাদিম বলল, তো তারপরে এখনো জানা যায়নি যে ওইটা কেমনে আসছিল ওখানে বা কে পুঁতে রেখে গেছিল, ওইটা এখনো জানা যায়নি। তো মাহফুজ ভাই, এটাই ছিল আজকের ঘটনা। আপনার কাছে যদি ভালো লাগে আপনার অডিয়েন্সদের কাছে শেয়ার করবেন। তো আল্লাহ হাফিজ। আর সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি, এবং আপনাদের জন্যও দোয়া করবো। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি যেখান থেকে কালেক্ট করেছি, যার কাছ থেকে কালেক্ট করেছি, সে ঢাকাতে পড়াশোনার জন্য সে ঢাকাতে একটা মেসে থাকে, একটা হোস্টেলে থাকে। সেই হোস্টেলে থাকা তার রুমমেটের সাথে তার রুমমেট একটা বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা কাহিনী সে আমাকে শুনিয়েছেন। যেভাবে শুনিয়েছেন আমি আপনাকে সেভাবে বলে শোনাচ্ছি। তো চলুন ঘটনাতে যাওয়া যাক। ঘটনাটি ছিল যে তার একটা বড় ভাই ছিল না, ওই ফ্রিল্যান্সিং করতো আর কি। ফ্রিল্যান্সিং করতো সে অনেক রাত বলতে অনেকটা রাত পর্যন্ত জাগতো, প্রায় 2টা-3টা পর্যন্ত জাগতো ফ্রিল্যান্সিং করতে জন্য। তো বাইরে থাকার পর রাত 2টা-3টার সময় বাড়িতে আসতো, বাসায় আসতো। আসার পর খাওয়া দাওয়া করতো, খাওয়া দাওয়ার পর দিন ঘুমাতো। এইভাবে করতে করতে কন্টিনিউয়াস তার এভাবে চলতেছিল। তো ছুটির সময় সে তার গ্রামের বাসায় যায়। তো ছুটির সময় সে গ্রামের বাসায় যাওয়ার পর তারপর গ্রামে তার অনেকগুলো বন্ধু বান্ধব ছিল, কিন্তু তার একটা অভ্যাস ছিল কি, ওই যে রাতে সে জাগতো, তার গ্রামে গিয়ে তার আর্লি ঘুম হতো না, ঘুম আসতো না আর কি। সকাল কেউ ঘুমাইতে পারতো না।
তো এরকম করতে করতে সে মানে বাইরে আড্ডা দিত, শহরে যেভাবে আড্ডা দিত আর কি, বন্ধু বান্ধবের সঙ্গে ওই গ্রামে গিয়েও আড্ডা করতে দেয়। মানে ফ্রিল্যান্সিং করে অভ্যাস, তো মানে রাত জাগা অভ্যাস। তো তাদের বাসা থেকে 5-6 মিনিটের দূরত্বে একটা প্রাইমারি স্কুল ছিল, সেখানে তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত, গল্প গুজব করতো। তো এইভাবে কিন্তু যাচ্ছিল। তো এইভাবে করতে করতে আমার ওই বড় ভাইটা অনেক সাহসী ছিল আর কি, অনেক সাহস ছিল। মানে সে কোনো কিছু দেখে ভয় পেত না আর কি, মানে সে ভয় পেতই না একেবারে আর কি, অনেকটাই সাহসী লোক ছিল। তো তারপরে একদিন রাত 11টার দিকে, মানে রাত 11টার আগেই আর কি, 10টা মানে 11টার দিকে তার বন্ধু বান্ধব যেগুলো ছিল তার সাথে তাকে বলে কি যে তোর তো অনেক সাহস, তুই রাত তুই চলাফেরা করিস, তুই গ্রামে এসেও তুই, মানে গ্রামের পরিবেশ তো জানেন, গ্রামের পরিবেশে মানে রাত 8টা মানে অনেক গভীর রাত আর কি। ওর তখন সেখানেও মানে রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত জাগতো, মানে রাস্তায় ঘুরতো আর কি। তো বললো কি যে তুই তাহলে আমাদের একটা পরীক্ষা, মানে তোর সাথে একটা বাজি ধরে আর কি, তুই এটা করতে পারবি? বলে কি হ্যাঁ বল, যে কোনো একটা বাজিতে আমি প্রস্তুত, যে কোনো বাজিতে প্রস্তুত। তো তাকে বলে যে তুই গ্রামের মানে শেষ প্রান্তে একটা মানে লোকালয় থেকে শেষ প্রান্তে একটা শ্মশান ছিল, ফাঁকা জায়গা ছিল শ্মশান ঘাট, তো তুই এখানে গিয়ে 1 ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবি? তো বলে কি যে হ্যাঁ এটা কোনো বিষয়ই না আমার কাছে। তো বলে কি যে আমি একটা মানে হান্ড্রেড কোনো একটা মিউজিক আমি ডাউনলোড করে দেবো, মানে আমরা ডাউনলোড করে দেবো, তো ওইটা শুনতে হবে আর ওইখানে টাইম স্পেন্ড করতে হবে ঘন্টাখানিকের মতো। তো এরকম করতে করতে মানে সে এরকম কথায় রাজি হয়ে যায়। বলে কি হ্যাঁ পারবো, মানে বাজি ধরছে আর কি, বাজি দেওয়ার মধ্যে সে এক পর্যায়ে রাজি হয়ে যায়, ডেয়ারে রাজি হয়ে যাওয়ার পর তো তারপর বসে থাকে। বলে তার বন্ধুরা বলে যে তুই যাবি কি না যাবি আমরা কিন্তু পরে সেটা খোঁজ নেব, আমরা কোনো না কোনোভাবে জানতে পারবো কিন্তু। তো বলে কিছুই আছে, সমস্যা নেই, তোর কোনো টেনশন করিস না, কোনো চাপে নিস না, আমি যেতে পারবো, আমি টাইম স্পেন্ড করতে পারবো। তো তারপরে মানে তার বন্ধুরা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তখন রাত 1টা কি 2টার মধ্যে তা তখন 1টা কি 2টা বাজে। তখন সে ভাবলো যে তাদেরকে তো কথা দিয়েছি, তো আমি এখন যাই। তো যে মানে যেভাবে সেই কাজ, তো সে চলে গেল লোকালয়ের শেষ প্রান্তে চলে গেল। যাওয়ার পর সে একটা মানে ওই শ্মশান ঘাটের এক পাশে দেওয়াল ছিল, তো দেওয়ালের পিঠ ঠেকিয়ে বসে 100 যে মানে মিউজিকটা ছিল, সংসটা ছিল, সেটা শুনতে লাগলো আর কি। তো শোনার পর তার আর কোনো কিছু ভয় পায়নি, অনেকটা সাহসী ব্যক্তি ছিল আর কি, এই জন্য আর কোনো কিছু হয়নি আর মানে ঘন্টাখানেক টাইম স্পেন্ড করার পর সে স্বাভাবিকভাবে সেদিন বাড়িতে চলে আসে। তো পরবর্তী আরেক দিন সে মানে ইয়েতে মানে প্রাইমারি স্কুলটাতে বসে মানে যে ঘটনাটি ঘটেছিল, আসল ঘটনাতে বলা যাক যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনাটি হচ্ছে যে প্রাইমারি স্কুলে একটা রুম ছিল, রুমকে কেন্দ্র করে রুমটা ছিল অনেক অন্ধকার, মানে ওই রুমে পরিত্যক্ত রুমটা আর কি, ওই রুমে কোনো ক্লাস করানো হতো না, মানে আর কি মানে পুরনো জিনিসপাতি রাখা হতো আর কি। ওই রুম থেকে কিছুটা দূরে একটা বট গাছ ছিল, পুরনো বট গাছ ছিল। তো আমার সে বড় ভাই মানে সেই বারান্দাতে বসে একে একে বসেছিল আর কি। সময় তখন ছিল বর্ষাকাল, তো সেই দিনটা অনেক খারাপই ছিল আর কি, বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিটা থেমেছে, সে ভাবছে কি যে আজকে আর ভালো লাগতেছে না, আজকে বাসায় যাওয়া যাক তাড়াতাড়ি। তো এই যে ভেবে সে যখন উঠতেছে মানে তখনকার সময় ছিল আর কি, তখনও প্রায় 1:30 2টা বেজে গেছে আর কি। তো সে বাসার দিকে যখনই চলে আসবে, মুভ করতে থাকলো, তখনই মানে ওই প্রাইমারি স্কুলটার সামনে অনেক পুরাতন আম গাছ ছিল, কয়েকটা আম গাছ ছিল, অনেক পুরনো আম গাছ। তো তার পাশে একটা বট গাছ, যে বট গাছের কথা বললাম একটা আগে, পুরনো বট গাছ, ওই বট গাছের নিচে প্রস্রাব করতে যায়, মানে তার প্রস্রাব পায়, তো সে প্রস্রাব করতে যায়। তো সে প্রস্রাব করতে যাওয়ার পর, প্রস্রাব করার পর সে এসে আবার ওই বারান্দাতে একটু বসে, মানে বসার পর সে আবার যখন উঠে বাসার দিকে আসতে থাকে, তখনই দেখে যে মানে প্রাইমারি স্কুল থেকে বেরোনোর সময় মানে একটা টিউবওয়েল পড়ে, ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা মানে পানি খেত আর গ্রামের লোকজন পানি খেত। তো তখন সে মানে বুঝতে পারে কি যে টিউবওয়েলে কে যেন পানি চাপতেছে, মানে সে কিছুটা অবাক হয়ে যায়, চমকে যায় যে এত রাতে কে পানি চাপতেছে কলের টিউবওয়েলে। তো এটা ভেবে সে যখন এগিয়ে যায় দেখতে, যে বলে কি যে কেউ হয়তো বিপদে পড়েছে, পানি তার প্রয়োজনে, তো সে যদি যায় একটু সাহায্য করতে পারে। তো এই ভেবে সে যায়। যাওয়ার পর মানে টিউবওয়েলের কাছাকাছি যাওয়ার পরে সে দেখে যে একটা সাদা কাপড়ে মোড়ানো একটা ব্যক্তি
পানি চাপতেছে কলে। তো এটা দেখে সে ভয় পেয়ে যায়, মানে ভয় পেয়ে বলতে অনেক সাহসী ছিল, তারপরও সে ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর সে যখন আরেকটু দূরে যায়, মানে কাছে এগিয়ে গিয়ে যখন ডাক দেয় যে কে পানি চাপছেন, পরে এটা যে বলার সঙ্গে সঙ্গে তখন তখন যে পরিস্থিতিটা হয়েছিল, মানে তখন সে পরিস্থিতির জন্য আর কি সে বাইকটি প্রস্তুত ছিল না, মানে একেবারেই প্রস্তুত ছিল না। তখন ওই লোকটাকে ডাকার সঙ্গে সঙ্গে ওই লোকটি ওই ভাইয়ের মানে ওই ব্যক্তিটি ভাইয়ের দিকে তাকানোর সাথে সাথে তখন ওই ব্যক্তিটি দেখতেছিল না আর কি একটা অবয়ব, সাদা মানে পোশাক পরিধানিত একটা অবয়ব, কি একটা বিশ্রী রকমের চেহারা। তখন তার দিকে এটা তাকানোর সঙ্গে সঙ্গে সে দেখার সঙ্গে সঙ্গে সে বাসার দিকেও দৌড় দেওয়ার পর তার প্রাইমারি স্কুল থেকে তার বাসার দূরত্ব ছিল বললাম তো আগে 5 থেকে 6 মিনিটের দূরত্ব হবে। তো সে কোনোভাবে বাসাতে পৌঁছায়। বাসায় যাওয়ার পর সে বাসার উঠানে গিয়ে চিৎকার দিয়ে ওঠার পর তারপর তার চিৎকার শুনে বাসার সবাই বেরিয়ে আসার পর তাকে মানে দেখে যে সে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর তাকে বালিটান ঢেলে সব কিছু করে তার জ্ঞান ফিরে আনা হয়। জ্ঞান ফিরে আনার পর এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এত রাত্রে এসে এভাবে চিৎকার দিয়ে কেন পড়েছো। তো সে বলে যে এরকম সে স্কুল মাঠে গেছে, যাওয়ার পর স্কুলের বারান্দাতে বসে মানে একটু টাইম স্পেন্ড করতেছিল। তারপরে তার প্রস্রাব চাপে তখন সে বটগাছতলাতে যায়, বটগাছের নিচে প্রস্রাব করে যখন এসে বসে যে টিউবওয়েল পরে কেউ টিউবওয়েল চাপতেছে, তখন এটা দেখে সে এগিয়ে যাওয়ার পর মানে আর কি যে ঘটনাটা ঘটেছিল ওই ঘটনাটা সম্পূর্ণ বলে। তো বলার পরে তারপর তারা মানে বাসার সবাই তো জানে, গ্রামের বাসার সবাই জানে যে ওইখানটাতে ভালো না, মানে সবাই আর কি মোটামুটি ধারণা আছে ওই জায়গাটার সম্পর্কে। তো তারপরে সকালবেলা মানে তারা কোনোভাবে আর কি তাকে রাখে, মানে কাছাকাছি রেখে তাকে সকাল পর্যন্ত রাখে। তারপর সকালে একটা কবিরাজের সন্ধান করে, তারপর কবিরাজকে নিয়ে আসা হয়। নিয়ে এসে কবিরাজ তাকে দেখেই বুঝে ফেলে যে হ্যাঁ তার সাথে একটা খারাপ জিন তাকে আসর করেছে। তখন সেই জিনটাকে ধরতে হলে তাকে আরেকটি জিনের আরেকটি জিন ডাকতে হবে। তারপরে কি করে যে তার সাথে থাকা যে ভালো জিনটি আছে ভালো জিনটিকে দিয়ে সে খারাপ জিনটিকে হাজির করে। তো হাজির করার পর সেই জিনটিকে জিজ্ঞাসা করে যে তুই এর ভিতরে কেন ঢুকেছিস, কেন ওকে আসর করেছিস, তোর কবলে নিছিস। তো সেই জিনটি তখন বলে যে তখন ও প্রায় সেখানে আড্ডা দেয়, আমি দেখি ওকে, তখনও কোনো কিছু ক্ষতি করি নাই আমি। তো যখনই ওর প্রস্রাব চাপে তখন আমি যে এখানে থাকি বটতলাতে থাকি মানে বটগাছটা থাকে, ওই বটগাছের নিচে এসে ও প্রস্রাব করার পর ও যখন বারান্দাতে গিয়ে বসে, তারপর আমি ওকে মানে একটু ইঙ্গিত দেওয়ার জন্য আমি টিউবওয়েলে পানি চাপি। তো আমি যখন যাই মানে ও যখন আমার কাছে আসার পরে আমি তখন টিউবওয়েলে পানি চাপছিলাম, ও আমাকে পিছন থেকে ডাক দেয়, আমাকে বিরক্ত করে। তখনই আমি ওর কাছে মানে ওর ভিতরে মানে প্রবেশ করি। এখন আমি ওকে নিয়ে যাব, ওকে আমি মেরে ফেলবো, তুই আমাকে আটকাইস না। এটা বলার সঙ্গে সঙ্গে কবিরাজ তো থ্রেট দিতে থাকে যে তুই একে ছেড়ে দিলে ও আর যাবে না, এই কাজটা করবে না আর। তো বলে কি যে না আমি ওকে নিয়ে যাব, আমার সঙ্গে নিয়ে যাব, আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে ছাড়বো না, ও আমাকে বিরক্ত করেছে। তো কবিরাজ রেগে গেছে যে তুই যদি না ছাড়িস তোর আমি ছাড়বো না, তোর আমি ক্ষতি করবো। তো এটা বলার সঙ্গে সঙ্গে তারপর জিনকে কথা দেয় যে ও আর সেখানে যাবে না, তোকে আর ডিস্টার্বও করবে না, মানে তোকে আর কোনো সমস্যাই করবে না। তারপরে মানে ওই জিনটা যখন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ভাইটি আবার সেন্সলেস হয়ে যায়। মানে তখন পর্যন্ত মানে স্কুল থেকে বাসায় আসার পর থেকে আমার ওই বড় ভাইয়ের কোনো সেন্স নাই। মানে এগুলা পরবর্তীতে তার বাসার লোকজনের কাছ থেকে শুনেছে, এই ঘটনাটা তার বাসার লোকজনের কাছ থেকে শুনেছে, তার আর সেন্স ছিল না। আমাকে যখন এই ঘটনাটি বললো তার তখন সেন্স ছিল না। তো তারপরে বললাম কী হয়েছিল, তারপর বললো যে যখন জিনটা চলে যাওয়ার পর আমি আর তারপরে অসুস্থ ছিলাম, কিছুদিন অসুস্থ থাকার পর আমি আর সেরকম রাত কোথাও বেরোতাম না। মানে আমার নিজের মধ্যে আর কি ভয় করতো আর কি, সেটা দেখার পর থেকে আমার নিজের মনের মধ্যেও ভয় করতো যে বাইরে বের হলে হয়তো কোনো অঘটন করতে পারে আমার সঙ্গে, এই ভেবে আমি সতর্ক থাকতাম, মানে কেয়ারফুলি থাকতাম আর কি। তো এই ছিল আমার ঘটনা, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করেন। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব
সে ঘটনাটি আমার নিজের সাথেই ঘটেছে। ঘটনাটি ঘটেছিল রাজশাহীতে। তো আমার সেনাবাহিনীর মাঠ থাকার কারণে আমি রাজশাহীতে যাই। মাহফুজ ভাই, আপনারা জানেন যে সেনাবাহিনীর মাঠ হয় সকাল 8টা থেকে। তো সেজন্য আমি আগের দিন ট্রেনে উঠে রওনা দিই। তো আমার ট্রেনের টিকিট কাটা ছিল 4টায়। মাহফুজ ভাই, পাবনা থেকে রাজশাহীতে যেতে 3 ঘন্টা সময় লাগে। তো রাজশাহীতে পৌঁছানোর আগে যে স্টেশনটা আছে সেইখানেতে মাগরিবের আজান দিয়ে দেয়। তো ওই স্টেশনে সবাই নেমে যায়। তো আমরা যে বগিটাতে ছিলাম ওই বগিটাতে আমি আর আমার এক ফ্রেন্ড ছিলাম, দুজনেই গেছিলাম মাঠে, ওই জন্য দুজনে একসাথে রওনা দিয়েছিলাম। তো ওই বগিতে আমরা দুইজনই ছিলাম রাজশাহী যাওয়ার জন্য। তো মাহফুজ ভাই, কিছু দূর যাওয়ার পথেই আমরা দুইজন তো একসাথে বসে আছি, পাশাপাশি সিট নিচ্ছি, দুজন যাতে গল্প করে আড্ডা দিতে দিতে যাওয়া যায়। তো কিছুক্ষণ পর ওই বগির সামনে ওই পাশের সিট থেকে কিছু একটা শব্দ শুনতে পেলাম। তো তখন আমরা ভাবলাম হয়তো ট্রেনে যাচ্ছে। ট্রেনে তো আপনার মাহফুজ ভাই জানেন যে ট্রেন যাইতে লাগলে অনেক শব্দ হয়। তো তখন আমরা বিষয়টা তত গুরুত্ব সহকারে নিলাম না। তো মাহফুজ ভাই, কিছুক্ষণ পর আবারও শব্দটা হয়। এইবার মনে হচ্ছে যে কেউ ওই বগিতে কান্না করছে। তখন আমরা তো একটু ভয় পেলাম। তো ভয়ে ভয়ে রাজশাহীতে পৌঁছালাম। রাজশাহীতে পৌঁছে একটা হোস্টেল খুঁজলাম। হোস্টেল খুঁজে হোস্টেলে উঠে ফ্রেশ ট্রেশ হলাম। আপনি তো জানেন মাহফুজ ভাই, জার্নি করলে অনেক টায়ার্ড লাগে, ওই জন্য একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। তো রেস্ট নেওয়ার পরে দুজন বের হলাম বাইরে, যে রাজশাহীতে যেহেতু আসছি, রাজশাহী শহর তো রাতের বেলা অনেক সুন্দর লাগে, সবাই বেড়ায়, আমরা একটু ঘুরে আসি। তো তখন দুজন বের হলাম, ঘুরে অনেক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, বাইরে থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর রুমে আসলাম। প্রিপারেশন নিচ্ছি যে কালকে তো সকাল 8টার সময় মাঠ, তো কীভাবে কী করতে হবে, কী কাগজপাতিগুলো লাগবে সেগুলো আর কি গুছায় রাখছি, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাওয়া যায়, যাতে কোনো সমস্যা না হয়। সব কিছু গুছায় রেখে যখন ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পর মনে হলো যে কেউ দরজাতে টোকা দিচ্ছে। আমরা দুজন ভাবলাম যে হয়তো ম্যানেজার আসছে, হয়তো কিছু বলবে, যে নিয়ম কানুন আছে সেগুলো হয়তো কিছু বলবে বা কোনো সমস্যা হয়েছে। সেজন্য আমি যে রুমটা খুলে দিলাম, খোলার পর দেখি যে কেউ নেই। আমি ভাবলাম যে হয়তো আমাকে ডেকে আরেকজনের কাছে গেছে ওনাকে ডাকতে। তো কিছুক্ষণ দরজা খুলে রাখার পরে আর কোনো সারা শব্দ পেলাম না বা কাউকে দেখতে পেলাম না। তো আবার এসে রুমের দরজাটা লাগিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। তো কিছুক্ষণ পর আবারও রুমের দরজাতে এসে টোকা দিল। তো তখন ভেতর থেকে বললাম যে কে কে। তো বাইরে থেকে কোনো সারা শব্দ পেলাম না। আবারও যে রুমের দরজা খুললে দেখলাম আশেপাশে কেউ আছে নাকি। ভাবলাম হয়তো কেউ মজা করছে, রুমে তো এই হোটেলে তো অনেক লোকই থাকে, হয়তো কেউ মজা করছে। তো মাহফুজ ভাই, আবারও এসে রুমে শুলাম। শোয়ার পর এবার বাইরে থেকে মনে হচ্ছে যে কেউ চিৎকার করে আমাদের ডাকছে। তো তখন ভয় পেলাম, আর হঠাৎ করে তখন মনে হলো যে আমার তো ট্রেনের ভিতর একটু ভয় পেয়েছিলাম, ওই বিষয়টা বারবার মাথার ভিতর ঘুরছে। তো মাহফুজ ভাই, তখন ভয়ে ভয়ে দোয়া দরুদ পরে ওই রাতটা পার করে দিলাম। পরের দিন সকালে 8টার সময় যেহেতু মাঠ, আমাদের তো অনেক সকালে উঠতে হবে। আপনি তো জানেন মাহফুজ ভাই যে সেনাবাহিনীর মাঠ 8টার পরে গেলে পরে ওরা ভিতরে ঢুকতে দেয় না। তো সেই কারণে আমরা রুমের থেকে রওনা দিছি 7টার সময়। 7টার সময় রওনা দেওয়ার পর ওইখানে পৌঁছাতে আপনার 7টা 45 বাজছে, তারপরে ভিতরে ঢুকছি। তো মাঠ করার পর সব কিছুতে টিকে গেছিলাম। তো মাহফুজ ভাই, মেডিকেলে গিয়ে আমার যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছিল ওইটার জন্য আর কি চাকরিটা হয় না। তো মন খারাপ করে বাসায় চলে আসি, দুজনই বাসায় চলে আসি। তো বাসায় এসে আমি বললাম যে চল বাসায় চলে যাবো, আমার এখানে তো আর ভালো লাগছে না, চাকরি যেহেতু হয় না, এই মন খারাপ, চল এখন বাসায় চলে যাই, সময় তো আছেই। তো ও বললো যে আরে কি বলিস, এখনই চলে যাব নাকি, চাকরি হয়নি তো কি হয়েছে, চল একটু ঘুরে বেড়াই, রাজশাহী শহর তো
অনেকগুলো পার্ক আছে, অনেক জায়গা আছে ঘোরার মতো, চলো ঘুরে। তো তখন আমি ওর কথা মতো এই রাজশাহীতে সেই দিনও থাকি। দুজনে অনেক ঘোরাঘুরি করি মাহফুজ ভাই রাত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করে বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি। তো খাওয়া দাওয়া করে আসার পর রুমে এসে দুজন ফ্রেশ হয়ে ঘুমাইতে যাওয়ার কিছুক্ষণ পর কালকে যে ঘটনা ঘটছে মাহফুজ ভাই, সেই ঘটনাটা আজকেও, মানে যে বাইরে থেকে কে যেন দরজায় করানো আসছে। ভিতর থেকে বলি যে কে কে, কোনো রেসপন্স পাওয়া যায় না। তো দুজনই যায় দেখি যে কেউ নেই। এরকমভাবে অনেকক্ষণ জ্বালাইতে থাকে। তো বিষয়টা তত গুরুত্ব না দিয়ে আমরা ঘুমায় যাই। তো মাহফুজ ভাই আপনাকে বলে রাখি যে আমরা দুজন যে হোস্টেলটাতে উঠেছিলাম সেই হোস্টেলটা একটু ভিআইপি। তো হোস্টেলের ভিতরে বাথরুম, রুমের ভিতরে অ্যাটাচ বাথরুম। তো আমরা হাত মুখ ধুয়ে ঘুমায় যাই। তো কিছুক্ষণ পর পানি পড়ার আওয়াজ শুনতে পাই দুজনই। তো আমি ওকে বললাম যে তুই কি মোটর ছেড়ে থু আসছিস, যে ট্যাপ ছেড়ে থু আসছিস, পানি পড়ছে তো। ও বলে যে আমি তো ট্যাপ ছাড়ি নেই, পানি পড়বে কোথা থেকে, হয়তো তুই ট্যাপ ছেড়ে দিয়ে আসছিস, এখন তোর মন খেয়াল নেই। তো মাহফুজ ভাই আমি ভাবলাম যে হয়তো আমি ট্যাপ চালু করে আসছিলাম বলে হয়তো বন্ধ করার কথা মনে নেই। তো ট্যাপটি বন্ধ করে এসে আবার ঘুমাতে গেলাম। ঘুমানোর পরই মাত্রই ঘুমাইছি, তখন মনে হচ্ছে যে আমাদের রুমের ভিতরে কেউ একজন হাঁটাহাঁটি করছে। তো তখন আমি ওকে বললাম, কিরে তুই কি ঘুমাবি না নাকি এখনো হাঁটাহাঁটি করছিস? তো মাহফুজ ভাই ওর কোনো সারা শব্দ আমি পেলাম না। তো ঘুম থেকে একটু নড়াচড়া করে ওকে পাশে দেখলাম যে ও তো ঘুমিয়ে আছে, তাহলে নড়াচড়া করে কে? তখন মাহফুজ ভাই ওকে আমি ধাক্কা দিয়ে ডাক দিলাম। দুজনে একসাথে উঠে রুমের লাইট জ্বালিয়ে দিলাম। রুমের লাইট জ্বালানোর পর রুমের ভিতর কাউকে আর দেখতে পেলাম না। তো তখন একটু ভয় কাজ করতে লাগলো যে আমাদের সাথে কি হচ্ছে। গত রাতেও এরকম অনেক জ্বালিয়েছে, আজকে রাতেও আবার এরকম জ্বালাচ্ছে। তো তখন তখন আর কিছু দেখতে না পেয়ে আমরা দুইজন ঘুমাতে চলে গেলাম। তো ঘুমানোর কিছুক্ষণ পর আবারও মনে হচ্ছে যে রুমের ভিতর কেউ দৌড়াদৌড়ি করছে। তো তখন তো একটু বেশি ভয় শুরু করলো যে এইসব কী হচ্ছে আমাদের সাথে। তো মনে কর দুইজনই জড়োসড়ো হয়ে এক পাশে বসলাম। বসে থাকার পর দৌড়াদৌড়ি পড়তে শুরু করলাম। তো মাহফুজ ভাই সে রাতে আর ভালো করে ঘুম হয়নি আমাদের। ভয়ে রাতটা পার করার পর অনলাইনে টিকিট কাটি যে সকালে এখান থেকে চলে যাবো। সকাল 6টার টিকিট কাটি আমরা। যেহেতু সারা রাতে ঘুমাইতে পারি নাই, তো 5টার সময় রুমটা ছেড়ে দিয়ে চলে আসি। তো আসার সময় মাহফুজ ভাই 6টায় ট্রেন আমাদের টিকিট কাটা আছে। তো যেহেতু সকাল বের হয়েছি, এখনো অন্ধকার রয়েছে। তো অন্ধকার পথেই রুমের থেকে একটু দূরেই বিশ্ব রোড, সেইখান থেকে গাড়িতে উঠতে হয়। তো সেটুক পথ তো হেঁটে যেতে হবে। তো সেটুক পথ হেঁটে যাওয়ার সময় আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম, মনে হচ্ছে যে আমাদের পিছনে কেউ একজন আসছে। তো আমরা ভাবছি যে হয়তো অনেক লোক আরও আছে যারা ট্রেনে যাবে, হয়তো তারাই যাচ্ছে। কিন্তু বিষয়টা এরকম যে যাচ্ছে আর পিছন থেকে ডাকছে যে এই এই তোরা কোথায় যাচ্ছিস, এরকমভাবে ভয়ানক কণ্ঠতে ডাকছে। তো আমরা দুইজন তো ভয় পেয়ে পিছন দিকে তাকানোর পর কোনো কিছু আর দেখতে পেলাম না। তো কিছু দূর আগানো যাওয়ার পরেই দেখলাম যে হুজুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হুজুরের কাছে যে বললাম যে হুজুর আমাদের তো এরকম সমস্যা হচ্ছে, আমরা এখন কি করব, আমরা তো এখন বাসায় যাচ্ছি, আমরা তো যেতেও পারছি না। তো তখন তো মাহফুজ ভাই আপনাকে বলে রাখা ভালো যে হুজুরটা ছিল একটু কবিরাজ টাইপের। হুজুর কাছে কথাগুলো শেয়ার করার পর হুজুর বললো যে তোমরা যে ট্রেনে উঠে আসছিলা, ওই ট্রেনের ভিতর যে শব্দগুলো শুনতে পেয়েছিল সেটা করেছিল জিনেরা। তোমাদের সাথে তারা মজা নিয়েছে। তো তোমাদের সাথে আর একটু মজা নেওয়ার জন্য তোমাদের সাথে এরকম কাজ করেছে। তো মাহফুজ ভাই হুজুর তখন আমাদের দুজনকে দুটি তাবিজ দিয়ে বললো যে তোমরা এখন যাও, তোমাদের সাথে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো সেখান থেকে আমরা একটা অটোরিকশা নিয়ে স্টেশন পর্যন্ত আসি। স্টেশনে এসে ট্রেনে উঠে ডাইরেক্ট একদম পাবনাতে চলে আসি। তো মাহফুজ ভাই এরপরে আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। তো মাহফুজ ভাই এই ছিল আজকের ঘটনা।
পরবর্তী আরও কোনো নতুন ঘটনা নিয়ে আপনার সঙ্গে দেখা করব ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।